ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত ছিল অধিবেশন কক্ষ। বিরোধী দলের প্রতি অসহিংসতার অভিযোগ তুলে খোদ স্পিকার হাফিজ উদ্দিনের সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। বিকেলে তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল এবং সংসদে কিছু সময়ের জন্য অচলাবস্থার সৃষ্টি হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রশ্নকে পল্টন মাঠের বক্তব্য বলে উল্লেখ করায় হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। প্রথম কথা হচ্ছে নির্ধারিত জাতীয় সংসদে এই হইচয়ের সূচনা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। প্রশ্নোত্তর পর্বে জামায়াত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের উপর হামলার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্যকে শাহবাগ চত্বরের বক্তব্যের সঙ্গে তুলনা করেন। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এরপরেই হট্টগোল বাঁধে অধিবেশন কক্ষে। বিরোধী দলের সব সদস্য একসাথে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। স্পিকার বারবার তাদের বসতে বললেও তাতে কান না দিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে। এই সময় স্পিকার বলেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, তারপর বিরোধী দলের নেতা বক্তব্য দেবেন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে প্রায় আধ ঘন্টা বচসা চলে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের কাছে স্পষ্ট অভিযোগ চান। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। এটা অসম্বোধন, এটা অশোভন। বিরোধী দলের নেতা তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি সংসদীয় ফ্যাসিবাদ কায়েম করছেন। বক্তব্য প্রত্যাহার না হলে ওয়াকআউটেরও হুমকি দেন তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে, উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না মাননীয়। এরপর স্পিকার তার বক্তব্যে সংসদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা অসহিষ্ণু আচরণ করছেন। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আধ ঘন্টার এই অচলাবস্থায় সরকারি দলের সদস্যরা ছিলেন স্বাভাবিক। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। দর্শক, শিরোনামে যেমনটা বলছিলাম, বিরোধী দলের সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করে বিরোধী দল। বৃহস্পতিবার বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর ৮টা ৫ ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। এর আগে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময় ক্ষেপণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, বিরোধী দল দায়িত্ব এড়াতে ওয়াকআউট করেছে। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন। আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত। সেই প্রস্তাব তো দিলেন না, কারণ ওয়াকআউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য।
বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই বলেও মন্ত্রী বলেন। তিনি জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে জানানো হয়েছে। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য। বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি। তবে এই পথটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে দাবি করে মন্ত্রী সংসদকে জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতির মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বিভিন্ন দূতাবাসে দেশের ৬৪ জেলার প্রশাসনিক ও উন্নয়ন কাজ তদারকির জন্য হুইপ সহ ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কাঠামোয় এক মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে ১ থেকে ৩টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলায় আইনশৃঙ্খলা, অপরাধ, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন এবং জবাবদিহিতা এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ তদারকি করবেন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের সংযোগ অধিশাখা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি শিগগিরই কার্যকর হবে বলে জানানো হয়েছে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরও আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাকি ৭ বাংলাদেশের মরদেহ দ্রুতই দেশে ফেরানোর আশ্বাসও দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। নাটোরের মহিষভাঙ্গা গ্রাম থেকে বাবা আশরাফুল ইসলাম এসেছেন রিয়াদে দুর্ঘটনায় নিহত সন্তান রবিউল ইসলামের মরদেহ গ্রহণ করতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের আগে বলছিলেন প্রবাসী গিয়ে সন্তানের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষার কথা। অনেক স্বপ্ন ছিল স্যার, তাই ভাইটাকে লেগেছে একটু বাড়ি করবে, সে দেশে এসে বিয়ে করবে এবং ইয়া করে সে দিনটা কাটাবে। একটি বোন আছে, তাকে বিবাহ দেবে। কোনো স্বপ্ন পুরো হলো না স্যার। বৃদ্ধ বাবা আশরাফুল ইসলামের মতোই দুর্ঘটনায় নিহত আরেক প্রবাসী ফরিদের বোনও এসেছেন ভাইয়ের মরদেহ গ্রহণ করতে। ধার দেনার টাকা ও ৪ বোনের সহায়তায় সৌদি আরবে পাড়ি জমানো সেই ফরিদও ফিরলেন কফিনবন্দি হয়ে। ভাইয়ের সুখের কারণে ভাইটাকে আমরা হারালাম, যে ভাই সুখে খাবে, ভাই কোনো কাজকর্ম করতে জানে না, যে বাইরে যাক। ভাইয়ের স্বপ্ন ছিল যে বাইরে যাবে, ভাইয়ের আর্থিক ছিল না যে সে নিজের থেকে যাবে। আমরা বোনেরা মিলাই ভাই পাঠাইছি।
মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ফরিদের পরিবার সহ মোট 9টি পরিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল নিহত সদস্যদের মরদেহ গ্রহণ করতে। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। তবে ডিএনএ পরীক্ষা শনাক্ত না হয় এখনও ফেরেনি বাকি 7 জনের মরদেহ। বিকেলে শোক সন্তপ্ত পরিবারগুলোর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ সহ সরকারি কর্মকর্তারা। এ সময় তারা আশ্বাস দেন না ফেরা 7 প্রবাসীর মরদেহ দ্রুত ফিরিয়ে আনার। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। এই সৌদি আরবে যে 16 জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়, আমরা সকলে মর্মাহত। আরও 7 জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারের কাছে পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন 71।